বৌমা, ও বৌমা, অনেক বেলা হয়ে গেল তো, এখনো খেতে দিলে না? আজকাল তো তোমার আবার পাত্তা পাওয়াই যায় না। আজকের খাবারে কি কি মেনু আছে শুনি। শাশুড়ি মাকে কি খেতে দেবে সেদিকে কোনো খেয়াল আছে তো? উফ মা, এভাবে চিৎকার চেঁচামেচি করছেন কেন? আমি জানি আপনাদের খেতে দিতে হবে। এই গরমে আপনারা যাতে ভালো করে ঠান্ডা খাবার খেতে পারেন তারই তো ব্যবস্থা করছি। আপনি টেবিলে গিয়ে বসুন, আমি এখনই খাবার নিয়ে আসছি। কলির কথা শুনে শান্তি দেবী, তার মেয়ে পারমিতা এবং ছেলে রাহুল খাবার টেবিলে খেতে বসে। কিন্তু এমন সময় কলি সবার হাতে ঠান্ডা পান্তা ভাতের একটা বাটি এবং একটা করে আইসক্রিম ধরিয়ে দেয়, যা দেখে তার শ্বশুরবাড়ির লোকেরা একেবারে অবাক হয়ে যায়। আরে বৌদি, এটা তুমি কি করছো? তুমি আমাদেরকে পান্তা ভাতের সঙ্গে আইসক্রিম খেতে দিয়েছো? তোমার মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? মানছি খুব গরম পড়েছে, এই গরমে হালকা পাতলা ঠান্ডা জাতীয় খাবার খাওয়া উচিত। তার মানে এই নয় যে আমরা পান্তা ভাত আইসক্রিম দিয়ে খাবো। হ্যাঁ সেটাই তো। কোথায় তুমি গরমের জন্য শুক্তো, চাল কুমড়োর তরকারি, শাক, লাউ চিংড়ি, আমডাল, কাঁচা আমের চাটনি এসব রান্না করবে তা নয় পান্তা ভাত আর আইসক্রিম খেতে দিয়েছো। আমি কিছুতেই এই খাবার খাবো না। আমি যদি জানতাম তুমি গরমে আমাকে এই সমস্ত খাবার দাবার খেতে দেবে তাহলে আমি অনলাইনে খাবার অর্ডার করে খেয়ে নিতাম। এই বলে রাহুল না খেয়ে উঠে চলে যায়। আসলে কলি গরমে ঠান্ডা ঠান্ডা খাবার খেতে খুব পছন্দ করত। গরম পড়লেই সে কোনো রকম কিছু রান্নাবান্না করত না। বেশিরভাগ সময় সে ফ্রিজের ঠান্ডা খাবারই তার পরিবারকে পরিবেশন করত, আর যেটা রাহুলের একদমই পছন্দ ছিল না। তাই রাহুল সেদিনও রাগ করে অনলাইনে খাবার অর্ডার করে, যা দেখে পারমিতাও সেই পান্তা ভাত কিংবা আইসক্রিম না খেয়ে উঠে পড়ে। এবার বাকি থাকে শুধু শান্তি দেবী। আপনার ছেলে মেয়ে দুটোর কত বড় সাহস! আমি বাড়িতে সবার স্বাস্থ্যের কথা খেয়াল রেখে পান্তা ভাত বানিয়েছি, আর ওরা কিনা অনলাইনে খাবার অর্ডার করে খাবে। আমাকে আগে বলে দিতে পারলো না? তাহলে আমি আজকে কিছুই বানাতাম না। আর আপনি যদি এই ভাত না খান তাহলে আমাকে আর জীবনে কিন্তু কোনোদিনও আপনাদের জন্য রান্না বান্না করতে বলবেন না। বৌমার কথা শুনে শান্তি দেবী দেখে সত্যি সত্যি খাবারগুলো না খেলে ফেলে দিতেই হবে। তাই শান্তি দেবী কোনো রকমে সেই পান্তা ভাত আইসক্রিম দিয়ে খেয়ে ফেলে। কিন্তু একসাথে অনেকটা ঠান্ডা খাবার খাওয়ার ফলে শান্তি দেবীর খুবই ঠান্ডা লেগে যায়। অন্যদিকে, এই দাদা, তুই যে গরম গরম কাঁঠাল বিরিয়ানি অর্ডার করলি, কিন্তু কোল্ড ড্রিঙ্কস তো অর্ডার করিসনি। কোল্ড ড্রিঙ্কস ছাড়া কিন্তু কাঁঠাল বিরিয়ানি খেতে ভালো লাগবে না। তুই তাহলে কিছুক্ষণ অপেক্ষা কর, আমি পাড়ার দোকান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসছি। এই বলে পারমিতা কোল্ড ড্রিঙ্কস কিনতে চলে যায়। এমন সময় কলি রান্নাঘরে গিয়ে একটা বড় বিরিয়ানির মাটির হাঁড়ি দেখতে পায়। বাহ, কাঁঠাল বিরিয়ানি থেকে তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। কিন্তু এই গরমে এত গরম গরম খাবার খাওয়া তো মোটেই উচিত নয়। তাছাড়া বিরিয়ানি খেলে সবার পেটে সমস্যাও হতে পারে। কিন্তু আমি থাকতে আমার পরিবারের কোনো সমস্যা হতেই দেব না। এই বলে কলি পুরো বিরিয়ানির হাঁড়িটা ধরে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দেয়। অন্যদিকে পারমিতা কোল্ড ড্রিঙ্কস কিনে বাড়িতে ফিরে এসে সেই বিরিয়ানির হাঁড়ি আর কিছুতেই খুঁজে পায় না। তাই পারমিতা তার দাদার কাছে গিয়ে বলে, কি রে দাদা, এক হাঁড়ি বিরিয়ানি কোথায় চলে গেল? আমি তো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি, কিন্তু এখন দেখছি বিরিয়ানিটা নেই। এভাবে কি করে একটা হাঁড়ি গায়েব হয়ে যেতে পারে? তুই আবার কোথাও লুকিয়ে রাখিসনি তো? এমন কথা শুনে রাহুলও খুবই অবাক হয়। তাই তখনই রাহুল এবং পারমিতা দুজনে মিলে বিরিয়ানির হাঁড়ি খোঁজাখুঁজি করতে শুরু করে। এমন সময় কলি একটা ট্রেতে করে কাঁঠাল বিরিয়ানি সাজিয়ে নিয়ে আসে। আরে, আমি থাকতে তোমরা এত কষ্ট করছো কেন? আমি তো বিরিয়ানিটা সার্ভ করতে গিয়েছিলাম। এই নাও, তোমাদের জন্য স্পেশাল ঠান্ডা ঠান্ডা তরমুজ দিয়ে কাঁঠাল বিরিয়ানি। এটা কিন্তু আমার স্পেশাল রেসিপি। দেখো তো কেমন হয়েছে। তুমি এই বিরিয়ানির মধ্যে আবার তরমুজ মিশিয়েছো কেন? এ বাবা, বিরিয়ানিটা তো দেখে মনে হচ্ছে একদম ডিপ ফ্রিজে রাখা ছিল। তোমাকে না কতবার বলেছি তোমার মতো সবাই ঠান্ডা খাবার খেতে পছন্দ করে না। তুমি কেন আমাদের বিরিয়ানিটা ফ্রিজে ঢুকিয়েছো? প্রায় 1 ঘন্টা ধরে আমরা বিরিয়ানিটা খুঁজে বেড়াচ্ছি। সে কি, এই গরমকালে ঠান্ডা ঠান্ডা খাবার খাবে না তো কি করবে? তুমি জানো এই গরমে গরম খাবার খেলে শরীরের কতটা ক্ষতি হতে পারে? আমি তোমাদের জন্য এই বিরিয়ানির মধ্যে তরমুজ অ্যাড করেছি, যাতে বিরিয়ানিটা ঠান্ডাও থাকে আর খেতেও ভালো লাগে। কলির কথা শুনে রাহুল খুব রেগে যায়, কারণ সেই এক হাঁড়ি কাঁঠাল বিরিয়ানি কিনতে রাহুলের অনেক টাকা খরচা হয়। কিন্তু কলির ঠান্ডা খাবার চক্করে রাহুলের পুরো কাঁঠাল বিরিয়ানিটাই নষ্ট হয়ে যায়। কিন্তু যেহেতু এখন কিছু করার থাকে না, তাই রাহুল এবং পারমিতা নিরুপায় হয়ে সেই তরমুজ দেওয়া ঠান্ডা বিরিয়ানি খেয়ে নেয়। এভাবেই দেখতে দেখতে কয়েকদিন কাটে।
একদিন রাহুল যখন অফিসে যাবে এমন সময়, আরে রাহুল, তোমার টিফিন বক্সটা নিলে না তো? আমি তোমার জন্য সকালবেলা উঠে রান্না বান্না করলাম আর তুমি না নিয়ে চলে যাচ্ছ যে? কি আবার রান্না করবে? নিশ্চয়ই ওই ফ্রিজে থাকা ঠান্ডা খাবার দাবার আমাকে দিচ্ছ। আর আমি মোটেও তোমার ওই সমস্ত খাবার খেতে চাই না। আমার তোমার ঠান্ডা টিফিনের কোনো দরকার নেই। আমি বাইরে ক্যান্টিন থেকে কিছু খেয়ে নেব। কালকে তুমি আমার বিরিয়ানির যে অবস্থা করলে, আমার তোমার উপর ভরসাই হচ্ছে না। আরে না গো, আজকে আমি তোমার জন্য রুমালি রুটি, আম দই আর লেমন চিকেন বানিয়েছি। তুমি দেখো, তোমার খেতে খুব ভালো লাগবে। আসলে আমি তোমাদের স্বাস্থ্যের কথা চিন্তা করে ঠান্ডা ঠান্ডা খাবার দিই, কিন্তু আজকে যেই খাবারগুলো দিয়েছি সেগুলো তো আসলেই ঠান্ডা জাতীয় খাবার, তাই তোমার আশা করি কোনো অসুবিধা হবে না। কলির মুখে এমন কথা শুনে রাহুলের ভীষণই ভালো লাগে, কারণ রাহুল সেই খাবারগুলো খেতে সত্যিই খুব ভালোবাসে। তাই তখনই রাহুল টিফিন নিয়ে অফিসে চলে যায়। কিছুক্ষণ যেতে না যেতেই রাহুল ঠিক করে সে একবার তার টিফিনটা টেস্ট করে দেখবে। তাই রাহুল যেই না 1 চামচ আম দই মুখে দেয়, তখনই রাহুলের দাঁতে ভীষণ জোরে লাগে আর সঙ্গে সঙ্গে শিরশিরানি শুরু হয়ে যায়। ওরে বাবা রে, আমার দাঁতে কি ব্যথা লাগলো! আমার দাঁতে ভীষণ ব্যথা করছে। একটু বাদেই তোমার প্রেজেন্টেশন আছে, আমি কি করে এরকম দাঁত ব্যথা নিয়ে প্রেজেন্টেশন দেবো? উফ, আমার বউটাকে বিশ্বাস করাই আমার ভুল হয়েছে। এই আম দইয়ের মধ্যেও মনে হচ্ছে বরফ মিশিয়ে দিয়েছে। আসলে কলি সমস্ত খাবারে বরফ মিশিয়ে দেয়, কিন্তু রাহুল একদমই বুঝতে পারেনি যে সেই খাবারের মধ্যে বরফের টুকরো থাকতে পারে। তাই রাহুল যেই না সেই খাবার মুখে দেয়, তখনই তার দাঁত প্রচন্ড ব্যথা করতে থাকে। ঠিক এমন সময় রাহুলের ম্যানেজার প্রেজেন্টেশনের জন্য রাহুলকে ডাকতে আসে। দেখো রাহুল, আমাদের কিন্তু ক্লায়েন্টটা বিদেশি, তাই তোমাকে ভালো মতোই প্রেজেন্টেশনটা দিতে হবে, যাতে এই ডিলটা আমরা অবশ্যই ফাইনাল করতে পারি। সবকিছু কিন্তু এখন তোমার হাতে, ঠিকঠাক প্রেজেন্টেশনটা দিও অন্তত, তা না হলে কিন্তু আমরা খুবই বিপদে পড়বো। রাহুল কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। সে চুপচাপ নিজের ল্যাপটপ হাতে নিয়ে প্রেজেন্টেশন দিতে চলে যায়, কিন্তু যেই না রাহুল কিছু বলার জন্য মুখ খুলতে যায়, তখনই তার দাঁতে আবার প্রচন্ড পরিমাণে ব্যথা শুরু হয়। রাহুল মুখ খুললেও তার কোনো কথা বেরোয় না, শুধু বোবাদের মতো অস্পষ্ট কিছু আওয়াজই শুনতে পাওয়া যায়। প্রেজেন্টেশন। রাহুলের এরকম অবস্থা দেখে বিদেশি ক্লায়েন্টরা একদমই ডিলটা ফাইনাল না করেই চলে যায়, যা দেখে ম্যানেজার বাবু বলে, এই তো এতদিন প্রেজেন্টেশন দেওয়ার জন্য খুব লাফালাফি করছিলে, আজকে আবার কি হলো প্রেজেন্টেশন দিতে গিয়ে? এরকম গরু হয়ে গেলে কেন? গরুর মতো গোগো করছো কেন? তোমার জন্য আমাদের কোম্পানির এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তোমাকে 6 মাসের জন্য সাসপেন্ড করে দিলাম। স্যার, দাঁতে স্যার। ম্যানেজার ভীষণ রেগে গিয়ে রাহুলকে তখনই বাইরে বার করে দেয়। এমন অবস্থায় রাহুল সোজা ডেন্টিস্টের কাছে চলে যায়। ডেন্টিস্ট কিছু ওষুধপত্র দিলে রাহুলের দাঁতের অবস্থার কিছুটা উন্নতি হয়, কিন্তু ডাক্তার দেখাতে গিয়ে অনেকটাই রাত হয়ে যায়। অনেক রাতে রাহুল যখন বাড়িতে ফিরে তখন, কি ব্যাপার, এত রাত হলো কেন? এতক্ষণ তুমি কোথায় ছিলে? আমি তোমার জন্য কত ভালোবেসে রান্না বান্না করে দিই, আর তুমি অফিসের নাম করে কোথায় যাও? সত্যি করে বলো তো, তোমার অন্য কোথাও চক্কর আছে কিনা? আমি তোমাকে কতবার ফোন করেছি, তুমি একবারও আমার ফোন ধরোনি কেন? এই তো ডাক্তার দেখিয়ে বাড়িতে ফিরলাম, তবে চিন্তা করো না, এরপর থেকে আমার আর অফিসে যেতে হবে না, কারণ তোমার জন্য আমি সাসপেন্ড হয়ে গেছি। এখন থেকে 6 মাস আমি বাড়িতেই থাকবো। কি কারণে যে আমি তোমার হাতের খাবার খেয়েছিলাম, আজকে তোমার হাতের ওই ঠান্ডা খাবারটা না খেলে আমি প্রমোশন পেয়ে যেতাম। এমা, এসব কথা কি বলছিস? বৌমার হাতে ঠান্ডা খাবার খেয়ে তোর চাকরি চলে গেছে? হায় রে, এ আমি কি শুনছি! এখন আমাদের কি করে চলবে? বৌমা, আমি তোমাকে 1000 বার বারণ করেছিলাম এরকম ঠান্ডা ঠান্ডা খাবার দিও না। তোমার পাগলামির জন্য আজকে আমার ছেলেটার এত বড় ক্ষতি হয়ে গেল। নাও, এবার কি করে সংসার চালাবে চালাও। এভাবে রাহুল ও তার মা দুজনে মিলে কলিকে ভীষণই বকাবকি করতে থাকে। তাই কলি কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। অনেক ভাবনা চিন্তা করার পর পরের দিন কলি তার শাশুড়ি মাকে বলে, মা, আপনারা আমার ঠান্ডা খাবার নিয়ে আমাকে কত বকাবকি করেন। আপনারা সবাই আমার ঠান্ডা খাবারকে খুব অপমান করেন, কিন্তু দেখবেন একদিন এই ঠান্ডা খাবারই আমার অনেক বড় ব্যবসায় পরিণত হবে। আমি ঠিক করেছি আমি আমার ঠান্ডা খাবার দিয়ে একটা ব্যবসা শুরু করব। ওসব আবল তাবল কথা বলো না বৌদি, সবাই তোমাকে মারতে পারে। এখন আমাদের সংসার কি করে চলবে সেই কথাই চিন্তা করো। তোমার এই আজে বাজে ঠান্ডা খাবার খেয়ে আমরা অতিষ্ঠ হয়ে গেছি। তুমি যদি এরকম ঠান্ডা খাবার তোমার কাস্টমারদের খাওয়াও, তাহলে কিন্তু একদিনে তোমার দোকান বন্ধ হয়ে যাবে। কলি কারোর কোনো কথা শোনে না। কয়েকদিনের মধ্যেই কলি তাদের বাড়ির বাইরে একটা মকটেলের দোকান খোলে। সেখানে ঠান্ডা ব্লু লেগুন থেকে শুরু করে তরমুজ ফ্লেভারের কোকা কোলা, লেমন, চিলি ড্রিঙ্ক,
ফ্রোজেন পিৎজা, ফ্রোজেন পাস্তা, পরোটা, এমনকি ফ্রোজেন চিকেন কারি, ফ্রোজেন বিরিয়ানিও বিক্রি করতে শুরু করে। প্রথম প্রথম কিছু কাস্টমারের এরকম ঠান্ডা ঠান্ডা খাবার খেতে ভালো লাগে, তাই কলির দোকানে বেশ ভালো লাভ হয়। এই দেখো, আমি তোমাদের বলেছিলাম না আমার মতো ঠান্ডা ঠান্ডা খাবার অনেকেই খেতে পছন্দ করে, কিন্তু তোমরাই শুধু পছন্দ করো না। দেখো তো আমার দোকানে কত লাভ হচ্ছে, কত কাস্টমার আমার দোকানে এসে ঠান্ডা খাবার খেয়ে চলে যাচ্ছে। কলির কথা শুনে তার পরিবারের লোকেরা কিছুই বলতে পারে না, কিন্তু কলির দোকান থেকে যে সমস্ত লোকেরা খাবার দাবার খায় তাদের সকলেরই অতিরিক্ত পরিমাণে বরফ খাওয়ার জন্য দাঁতে শিরশিরানি শুরু হয়ে যায়। তাই একদিন সমস্ত কাস্টমাররা কলির দোকানে এসে হামলা করে। এই যে আপনি ইচ্ছা করে আমাদেরকে ঠান্ডা খাইয়ে আমাদের দাঁতের প্রবলেম করলেন, তাই না? যাতে আমরা আপনার কাকার দোকান থেকে ওষুধ কিনতে পারি, তাই তো? আসলে ওই এলাকাতে কলির কাকার একটাই ওষুধের দোকান ছিল, আর সত্যি সত্যি দাঁতে শিরশিরানির জন্য লোকজন সবাই কলির কাকার দোকান থেকেই ওষুধ কিনে খায়। কিন্তু এমন পরিস্থিতিতে লোকজন দুয়ে দুয়ে চার করে ফেলে। সবাই ভাবে কলি ইচ্ছা করে এরকম গরমে ঠান্ডা খাবার খাইয়ে সবার দাঁতে শিরশিরানির সমস্যা সৃষ্টি করছে, যাতে সবাই মিলে কলির কাকার দোকানে গিয়ে ওষুধ কিনতে বাধ্য হয়। এতে করে কলি এবং তার কাকা দুজনের ব্যবসাতেই উন্নতি হবে। না না, আপনারা বিশ্বাস করুন, আসলে আমি ঠান্ডা খাবার খেতে খুব পছন্দ করি, তাই আমি নিজের ইচ্ছায় এই দোকানটা খুলেছিলাম। আসলে গরমে তো সবাই ঠান্ডা ঠান্ডা খাবারই পছন্দ করে, আর তুমি সেই সুযোগটাই নিয়েছো। এই সবাই দোকান ভাঙচুর করো, কেউ এই দোকানে যাতে বসতে না পারে। তোমার জন্য আজকে আমাদের সবার এত দাঁতের প্রবলেম হয়েছে। এই বলে সমস্ত কাস্টমাররা কলির দোকান আচ্ছা করে ভাঙচুর করে দেয় এবং কলিকে যা নয় তাই বলে কথা শুনিয়ে চলে যায়। আর সেদিন রাত্রিবেলা কলির মন খারাপ হলেও তার আবার হঠাৎ করে দাঁতের ব্যথা শুরু হয়। আসলে কাস্টমারদের সাথে সাথে কলিও এতদিনে প্রচুর পরিমাণে ফ্রোজেন খাবার দাবার খেয়েছে। ওরে বাবারে রাহুল, কাস্টমাররা ঠিক কথাই বলছিল, ওইসব ঠান্ডা খাবার খেয়ে আমারও দাঁতে ব্যথা শুরু হয়েছে। তুমি প্লিজ আমাকে ডাক্তারের কাছে নিয়ে চলো, আমি কথা দিচ্ছি আমি আর জীবনে কোনোদিন ঠান্ডা খাবার খাবো না। রাহুল কলিকে ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার ওষুধ দিয়ে কলির দাঁতের ব্যথা কমিয়ে দেয়, কিন্তু মাঝে মধ্যে কলির দাঁতে ব্যথা চাড়া দিয়ে ওঠে, কারণ কলি এতদিনে প্রচুর পরিমাণে ফ্রোজেন খাবার দাবার খেয়ে ফেলে, যার ফলে সে এখন তার ফল হাড়ে হাড়ে টের পায়। এরকম ঘটনার পর থেকে কলি নিজেকে শুধরিয়ে নেয়। সে আর কখনো ঠান্ডা খাবার নিজেও খায় না, কিংবা তার পরিবারকেও কখনো ঠান্ডা খাবার খেতে দেয় না। নিকিতা নামে একটি মেয়ে তার বাবা মা এবং এক বোনের সঙ্গে বাস করত। নিকিতা এখন ক্লাস 5-এ পড়ে। সে পড়াশোনায় খুবই ভালো ছিল ঠিকই, কিন্তু তার মধ্যে একটা খুব বাজে স্বভাব ছিল। সে ঝগড়ুটে প্রকৃতির মেয়ে ছিল। প্রতিদিন স্কুলে গিয়ে সে কারোর না কারোর সঙ্গে ঝগড়া করেই থাকতো। এমনই একদিন, এই রিঙ্কি, তুই আমার জায়গায় বসেছিস কেন রে? এটা তো আমার জায়গা, ওঠ এখান থেকে, এখানে আমি বসবো। তোর জায়গা মানে? আমি তো আগে এসেছি, এই জায়গাটা ফাঁকা ছিল তাই আমি বসেছি। আমি উঠবো না, আমি এখানেই বসবো। আগে এসেছিস তাতে আমি কি করব? হতেই পারে তোর বাড়িতে আর কোনো কাজ থাকে না, তাই তুই সাত সকালে স্কুলে চলে আসিস, কিন্তু আমার তো আর তোর মতো নয়। এটা আমার জায়গা, আমি স্কুলে ভর্তি হওয়ার দিন থেকে এখানে বসে আসছি। এটা আমার জায়গা, ওঠ বলছি। না, আমি উঠবো না, উঠবো না, উঠবো না। তোর জায়গা বললেই হলো? এখানে কি তোর নাম লেখা আছে নাকি তোর বাবার নাম লেখা আছে? ও আচ্ছা, নাম লেখা নেই তাই না? দাঁড়া দাঁড়া, এখনই আমি নাম লিখে দিচ্ছি। নাম নিকিতা রায়, বাবার নাম প্রশান্ত রায়। চল এবার ওঠ, এবার আমার মাথা গরম করাস না বলে দিলাম। আমি উঠবো না, আমি আগে এসেছি তাই আমি এখানেই বসবো। তুই এমনি এমনি শুনবি না দেখছি। এই বলে নিকিতা রিঙ্কির ব্যাগ নিয়ে ছুঁড়ে ফেলে দেয়। এই আমার ব্যাগ, আমার ব্যাগ, আমার ব্যাগটা ফেললি কেন রে? দাঁড়া, আজকে ম্যাডাম আসুক আমি বলে দেব। হ্যাঁ যা বল, যাকে ইচ্ছা বল, আমিও দেখি আমার কে কি করতে পারে। আমার জায়গায় বসবে। কিছুক্ষণ পর ম্যাডাম এলে রিঙ্কি ম্যাডামকে নালিশ করার জন্য উঠে দাঁড়ায়। ম্যাডাম দেখুন না,
নিকিতা আমার জায়গায় বসে পড়েছে আর ও আমার ব্যাগ বাইরে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর জানেন ম্যাডাম, আরে আরে স্টপ, এখন এসব থাক, এমনিতেই আজকে দেরি হয়ে গেছে, পরে শুনবে এসব কথা। বই খোলো সবাই, বসো বসো, বই খোলো বলছি। ম্যাডাম তাদের পড়াতে শুরু করে। কিছুক্ষণ পর ম্যাডাম বাচ্চাদের একটি প্যারাগ্রাফ না দেখে লিখতে দেয়। এই রাজা, এই প্যারাগ্রাফটার একদম প্রথম লাইনটা কি ছিল রে? একবার দেখা না, একটা লাইন বলে দিলেই আমি সব পেরে যাব। না, আমি দেখাবো না, ম্যাডাম সবাইকে একা একা লিখতে বলেছে। দেখাবি না তাই তো? আমিও তোর খাতাটা ম্যাডামকে দেখাতে দেব না। এই বলে নিকিতা রাজার খাতায় পেন দিয়ে একটা লম্বা দাগ টেনে দেয়। এই, তুই এটা কি করলি? তুই সবসময় পায়ে পা বাঁধিয়ে ঝগড়া করিস কেন রে? তুই আমার খাতায় দাগ দিয়েছিস তো, আমি তোকে ছাড়বো না বলে দিচ্ছি। এই বলে রাজাও নিকিতার খাতায় একটা বড় দাগ টেনে দেয়। এটা দেখে নিকিতা খুব রেগে যায়। এই, তুই আমার খাতায় এত বড় দাগ দিয়েছিস কেন? আমি কি তোর খাতায় এত বড় দাগ টেনেছি যে তুই আমার খাতায় এত বড় দাগ টানলি? দাঁড়া, আমি তোকে দেখাচ্ছি মজা। এই বলে নিকিতা রাজার খাতা নিয়ে তার খাতায় গোল গোল করে দাগ টানতে টানতে তার খাতাটা একেবারে ছিঁড়ে ফেলে। ম্যাডাম দেখুন না, নিকিতা আমার খাতা ছিঁড়ে দিয়েছে, দেখুন একবার। না ম্যাডাম, রাজা মিথ্যা কথা বলছে, ও খুব মিথ্যুক। ও নিজের খাতা নিজেই ছিঁড়েছে আর আমার নামে দোষ দিচ্ছে। মিথ্যাবাদী ছেলে কোথাকার! তোর মিথ্যা বলতে একটু লজ্জা করে না, তাই না? কেমন নাটক করে কাঁদছে শুধু, ঢং। আরে আরে চুপ করো নিকিতা, তুমি এভাবে আমার সামনে দাঁড়িয়ে ওর সঙ্গে ঝগড়া করছো কেন? এই, তুমি এত ঝগড়া করো কেন নিকিতা? আমি মোটেও ঝগড়া করি না ম্যাডাম। আমাকে কি পাগলা কুকুর কামড়েছে যে আমি ঝগড়া করতে যাব? আমার পেছনে কেউ না লাগলে আমি কাউকেই কিছু বলি না। আমার সঙ্গে যে যেমন করে আমিও ঠিক তার সঙ্গে তাই করি। আচ্ছা আচ্ছা বাবা, হয়েছে, এবার চুপ করো তোমরা সবাই। তোমাদের ঝগড়া শেষ নেই দেখছি, ঘন্টা পড়ে গেছে। আমি এবার আসছি, তোমরা সবাই বসো। এই বলে ম্যাডাম ক্লাস থেকে চলে যায়। কিছুক্ষণ পর, এই সবাই শোন, আজকে বিকাশ স্যার ক্লাস নিতে আসবেন না, উনি একটা দরকারি কাজ করছেন। সবাইকে চুপ করে বসতে বলেছেন। সবাই চুপ করে থাক, না হলে আমি কিন্তু যে কথা বলবে তার নাম লিখে দেব বোর্ডে। ক্লাস মনিটর টুম্পাকে সকলেই ভয় করত, শুধুমাত্র নিকিতাকে বাদ দিয়ে। নিকিতা তাদের ক্লাস মনিটরকে পাত্তাই দিত না। এই রিঙ্কি, আজকে তুই টিফিনে কি এনেছিস রে? এই, আজকে না আমি 10 টাকা এনেছি। টিফিন বেলা রাজুদার দোকান থেকে আলু কাবলি খাবো আর ফুচকা খাবো। তুই কিছু বলছিস না কেন রে? নিকিতা, আমি তোকে দেখছি, তুই অনেকক্ষণ থেকে কথা বলছিস। আমি অনেকবার তোকে ওয়ার্নিং দিয়েছি, তুই শুনিসনি, তাই বাধ্য হয়ে আমাকে তোর নাম লিখতে হলো। এই কেন রে, আমার নাম লিখলি কেন? আমি তো একটা দরকারি কথা বলছিলাম, পড়াশোনার ব্যাপারে, সেটাও কি বলতে পারবো না? চুপ করে আমার নামটা মুছে ফেল। না, নামটা তো আমি মোছার জন্য লিখিনি, বুঝেছিস? এটা আমি স্যারকে দেখাবো। ও আচ্ছা, তুই তো খুব শয়তান। এতক্ষণ ধরে তোর চামচা মনিকা কথা বলছিল, কই ওর নামটা তো লিখলি না তুই। ওর নামও লেখ, তবে ও বাদ যাবে কেন? দেখ, পাশের রুমে ক্লাস হচ্ছে, তুই চুপ করে বস, না হলে কিন্তু আমি ডবল করে তোর নাম লিখে দেব, আমি বলে দিলাম। আমি জানি না, আমার নামটা মোচ, না হলে আমি আরো জোরে জোরে চেঁচাবো। আর তাছাড়া তুইও তো আমার সঙ্গে এত কথা বলছিস, তার বেলা তোর নামটা তাহলে আমি লিখে দেব বোর্ডে। তুই ক্লাস মনিটর বলে কি নিজেকে ম্যাডাম মনে করছিস? আমার নামটা মুছবি কিনা বল। ঠিক আছে বাবা, কি ঝগড়ুটে মেয়ে তুই, আমি তোর নামটা মুছে দিচ্ছি, এবার তুই চুপ করে বস। নিকিতা এভাবেই প্রত্যেক দিন ক্লাসে কারোর না কারোর সঙ্গে ঝগড়া করেই থাকতো। সে ঝগড়া না করে থাকতেই পারতো না। একদিন, এই সবাই নিজের নিজের নখ দেখা। এই দেখি দেখি, নিকিতা তোর নখ দেখা, আজকে বন্ডে তো নখ চেক করার দিন। এই নে দেখ, অল্প একটু সামান্য বড় আছে, এতে কোনো অসুবিধা নেই আমি জানি। ওরে বাবা,
কি সাংঘাতিক মেয়ে রে বাবা, এটা সামান্য বড় নখ? তোর হাত দেখে তো পেতনির হাত মনে হচ্ছে। এত বড় নখ নিয়ে তুই স্কুলে এসেছিস, তাও আবার কালারিং নেল পলিশ পরে। এই বেশি বকিস না তো, আমি নিজের বাবার টাকায় নেল পলিশ কিনে পরেছি, তোর তাতে কি? হ্যাঁ, তোর ইচ্ছা হলে তুইও পর না। এটা তো স্কুল, এটা কি তোর বিয়ে বাড়ি যে তুই সেজে গুজে আসবি? এটা আমার কাজ, আমি আমার কাজ করছি। যা বাইরে গিয়ে দাঁড়া তুই। আমি যাব না বাইরে, এটা বিয়ে বাড়ি নয় ঠিকই, কিন্তু কালকে আমি বিয়ে বাড়ি যাবো বলেই নেল এক্সটেনশন করেছি, বুঝেছিস? যা যা, আমার পেছনে না লেগে অন্যদের কাছে যা। তুই যাবি না বাইরে তাহলে, তাই তো? দাঁড়া, ম্যাডাম আসুক। ওই তো ম্যাডাম, এই দেখুন না, নিকিতার হাতে কত বড় বড় নখ আছে, আর ও আবার নেল পলিশও পরে এসেছে। কই দেখি। এ বাবা, তাই তো? কেন? হ্যাঁ নিকিতা, তুমি এত বড় নখ নিয়ে স্কুলে এসেছো কেন? যাও বাইরে গিয়ে নখগুলো কেটে আসো। আমার ইচ্ছা হয়েছে তাই আমি পড়েছি, আপনার তাতে কি ম্যাডাম? আপনার হাতেও তো আমার মতো বড় বড় নখ আছে। আগে আপনি নখ কাটুন, তারপর আমাকে বলবেন। নিকিতা, তুমি আমার সঙ্গে এভাবে কথা বলছো কেন? তোমার সাহস তো কম নয়, বেয়াদব মেয়ে কোথাকার। বাবা মা তোমাকে এই শিক্ষা দিয়েছে? কেন বাবা মা শিক্ষা দিতে যাবে কেন? আপনারাই তো শিক্ষা দিচ্ছেন। আপনারা এত বড় বড় নখ রাখছেন টিচার হয়ে, আর আমরা স্টুডেন্টরা রাখলেই দোষ? আপনাদের দেখেই তো আমরা শিখবো। উফ, এই মেয়েটা তো দেখছি বড্ড ঝগড়টে। দাঁড়াও, আমি তোমার ব্যবস্থা করছি। তোমার রোল নাম্বারটা কত বলো? কি হলো বলো। আমি বলবো না। ম্যাডাম, ওর রোল নাম্বার হলো 7। ঠিক আছে, আমি তোমার রোল নাম্বারটা লিখে রাখলাম, কালকে তোমার গার্জেনকে ডেকে নিয়ে আসবে। এই বলে ম্যাডাম ক্লাস থেকে চলে যায়। এই শয়তান ছেলে, তুই আমার রোল নাম্বারটা ম্যাডামকে বললি কেন রে? কেন বললি বল? বেশ করেছি, তুই সব সময় আমাদের সবার সঙ্গে ঝগড়া করিস, আর আজকে তো ম্যাডামের সঙ্গেও ঝগড়া করলি। আমি ঠিক করেছি, তোকে আমাদের স্কুল থেকে তাড়িয়ে দেওয়া উচিত। দেখ রাজা, আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কিন্তু আমি কিন্তু মেরে দেব বলে দিলাম। মুখ বন্ধ করে থাক। কেন? আমি মুখ বন্ধ করব কেন? তুই মুখ বন্ধ কর। এই চল তো, আজকে আমরা সবাই মিলে হেড স্যারের কাছে এর নামে কমপ্লেন করে আসি। এই ঝগড়ুটে মেয়েকে আর সহ্য করা যাচ্ছে না। রাজার কথা শুনে নিকিতা খুব রেগে যায় এবং সে রাজাকে অনেক জোরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। রাজার মাথা দেওয়ালে লেগে তার মাথা ফেটে যায় এবং তার মাথা থেকে ব্লিডিং হতে শুরু করে। টিচাররা তাড়াতাড়ি করে একটা ডাক্তারকে ফোন করে ডাকে। সব টিচাররা নিকিতার উপর ভীষণ রেগে যায় এবং হেড স্যার নিকিতার বাবা মাকে ফোন করে স্কুলে ডাকে। সব তোমার জন্য হয়েছে। বাড়িতে দিনরাত আমার সঙ্গে ঝগড়া করো। তোমার মেয়ে তোমাকে দেখেই এসব শিখেছে। ঠিক তোমার মতোই ঝগড়ুটে তৈরি হয়েছে একেবারে। এই বেশি বকবে না বলে দিচ্ছি। সেদিনের মার তুমি ভুলে গেছো? বলেছি না আমার মাথা গরম করে দেবে না, একদম মেরে তোমার মাথা ফাটিয়ে দেব। যেমনই মা তার তেমন বেটি। তুমি বাড়িতে আমাকে মেরে মাথা ফাটিয়ে দাও, আর তোমার মেয়ে স্কুলে এসে তার বন্ধুদের মাথা ফাটিয়ে দিচ্ছে। এই তুমি কিন্তু আমাকে অনেক রাগিয়ে দিচ্ছ। আমি কি একা ঝগড়া করি তোমার সঙ্গে? হ্যাঁ, তুমি করো না? এক্সকিউজ মি, এটা কি হচ্ছে? আপনারা স্কুলে এসে ঝগড়া করছেন কেন এভাবে? আমি বুঝেছি, আপনারা বাড়িতে নিজেদের মধ্যে সবসময় ঝগড়া করেন বলেই নিকিতাও আপনার মতো ঝগড়ুটে তৈরি হয়েছে। মানে আপনি বলতে কি চাইছেন, আমরা কি আমাদের মেয়েকে শিখিয়ে দিই যে স্কুলে গিয়ে ঝগড়া করবি? হ্যাঁ, একদমই তাই। ডিরেক্ট হয়তো শেখান না, কিন্তু ইনডিরেক্টলি সেটাই শেখানো হচ্ছে। দেখুন, বাড়ি হচ্ছে শিশুর প্রথম বিদ্যালয়। ওরা বাড়ি থেকেই সবকিছু শিখতে শুরু করে। আপনারা বাচ্চাদের সামনে যদি সবসময় ঝগড়া করেন তাহলে ওরা কি শিখবে বলুন? বাচ্চাদের সুশিক্ষা কিভাবে দেবেন এটা কিন্তু আপনাদের উপর ডিপেন্ড করছে। হ্যাঁ স্যার, আমরা বুঝতে পেরেছি। আমরা আর বাচ্চাদের সামনে ঝগড়া করব না। নিকিতার বোনটাও এর মতোই হয়েছে। দুই বোন মিলে বাড়িতেও সবসময় ঝগড়া করে। ঠিক আছে ঠিক আছে, বাচ্চাদের পরিবর্তন করতে হলে আগে নিজেরা পরিবর্তন হন। ওদের শান্তভাবে বোঝান, দেখবেন সব ঠিক হয়ে যাবে। নিকিতার বাবা মা তাদের ভুল বুঝতে পারে। তারা বাড়িতে এসে নিকিতাকে অনেক বোঝানোর চেষ্টা করে। তার বাবা মা নিজেদের মধ্যে ঝগড়া করা বন্ধ করে দেয়। নিকিতা চেঞ্জ হতে অনেক সময় লেগে যায়, তবুও আস্তে আস্তে সে তার ঝগড়া করার বদ অভ্যাস ত্যাগ করতে সক্ষম হয়। সে এখন ক্লাসে সকলের সঙ্গে মিলেমিশে থাকে। সে এখন সকলেরই মধ্যমণি, সকলের প্রিয় বন্ধু হয়ে উঠেছিল
এবং সমস্ত স্যার ম্যাডামদের কাছেও ভালো স্টুডেন্ট হয়ে ওঠে।